আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ফেসবুক ওয়েবসাইট একটু দুই জায়গাতেই জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা। যারা ফেসবুকে যুক্ত হচ্ছ তোমরাও একটু জানাও যে সব কিছু দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে ওকে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু জানাও যে সব কিছু ঠিক আছে কিনা। ফেসবুক এবং ওয়েবসাইটে আমাদের হচ্ছে ফুল সিলেবাসের আরেকটা চ্যাপ্টারের ক্লাস আমরা হচ্ছে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এটাও আমাদের 1 ঘন্টার ভিতরেই হচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে। মানে আমাদের যা যা লাগবে আসলে ওই জিনিসগুলাই হচ্ছে গুছায় আমরা হচ্ছে পড়ে ফেলবো। হ্যাঁ, তোমরা কি তরঙ্গ চ্যাপ্টারটা কমপ্লিট করছো কিনা এটা একটু জানাও। আজকে আমার হচ্ছে 3টা ক্লাস জীবনের উপর দিয়ে যাবে আর কি। 3টাই মোটামুটি হচ্ছে কোনিক্সের ক্লাস আছে, তাপগতিবিদ্যার ক্লাস আছে ক্যাম্পাস ব্যাচে, আবার তোমাদের এখানে ক্লাস। তো সকালে আমরা ঘুমাই একদম অনেক রাত করে, আবার সকালে উঠে ক্লাস নেওয়া একটু কষ্ট আর কি। ঠিক আছে, একটু জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আর এইখান থেকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে হচ্ছে এইবার জগন্নাথে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসছে জেইউ 24-25, জেএনইউ 24-25 দুইটা। ঠিক আছে, মানে একটা শিফটে একটা, আরেকটা শিফটে আরেকটা, 2টা শিফটে আসছে। তারপরে হচ্ছে সাস্টে একটা আসছে, সাস্ট 24-25 একটা আসছে। আর কোথাও মনে হয় আর ইউতে আসছে। হ্যাঁ, আর ইউ 24-25 একটা আসছে। এই চ্যাপ্টার থেকে মোটামুটি হচ্ছে এই হইল ফুল সিলেবাসের এইবারের আপডেট। আর ইউ 24-25-এ 2 শিফট, এখান থেকেও 2 শিফটে 2টা আসছে। মোটামুটি এই হইল আমাদের 24-25-এর আপডেট। 24-25-এর আপডেট 24-25-এ আমাদের হচ্ছে রাজশাহীতে 2টা শিফটে 2টা প্রশ্ন আসছে, সাস্টে একটা আসছে, আর হচ্ছে জগন্নাথে 2টা শিফটে 2টা প্রশ্ন আসছে। মোটামুটি ইজি একটা চ্যাপ্টার। জাস্ট হচ্ছে আমরা একটু জাস্ট কনসেপ্টগুলো দেখে রাখলে অন্তত যাতে হচ্ছে পরীক্ষায় যায় অ্যান্সারগুলো করে ফেলতে পারি। হ্যাঁ, খুবই ইজি একটা চ্যাপ্টার, একদমই ইজি একটা চ্যাপ্টার। জাস্ট মানে আমরা 50 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। তো একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, আমরা শুরু করে দেই। বিসমিল্লাহ। ওকে, তোমরা কি তরঙ্গ একদম ফুল কমপ্লিট করছিলা? তরঙ্গ এগুলা তোমরা অন্য কোনো কিছু দরকার নাই। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক করার দরকার নাই, কোশ্চেন ব্যাংক সলভ করার তোমার এখানে আসলে হচ্ছে দরকার নাই। অনলি স্লাইড পড়বা ভাই, অনলি স্লাইড পড়লেই হবে। এখানে তোমার আলাদা করে কোশ্চেন ব্যাংক করার দরকার নাই। আলাদা কোশ্চেন ব্যাংক করতে গেলে প্যারা খাবা, শুধু শুধু সময় নষ্ট করার দরকার আছে। ফুল সিলেবাসে যা যা আসতে পারে এই স্লাইডের মধ্যেই সব অ্যাড করা আছে। শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখো, স্লাইডটা ভালো মতো রিডিং দাও, আমার মনে হয় যে এনাফ। ফুল সিলেবাসের জন্য আর বেশি কিছু প্যারা নিতে হবে না। দেখো তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ। হ্যাঁ, তড়িৎ চুম্বকীয় আবেশ সংজ্ঞাটা লাগবে এখান থেকে। আমি একদম স্টার করে দিব, ওই পয়েন্টগুলা পড়বা, শুধু স্টার করা পয়েন্টগুলা ভালো করে পড়বা। দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ তার মানে একটা গতিশীল চুম্বক কিংবা তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে আর একটা বদ্ধ তার কুণ্ডলীতে কি হবে, আমাদের চুম্বকটা কি হবে, আবিষ্ট হবে। তাহলে দেখো তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ কি হবে, উৎপন্ন হবে। এই পদ্ধতিটাকেই বলা হয় চুম্বক আবেশ। জাস্ট এই সংজ্ঞাটুকু হচ্ছে আমাদের কি লাগবে, এখান থেকে লাগবে। তাহলে দেখো সংজ্ঞাটা আমাদের এখান থেকে জাস্ট হচ্ছে আমি স্টার করে দিচ্ছি, এইভাবেই পড়ে ফেলতে হবে। তাহলে এইখান থেকে শুধু তড়িৎ চুম্বক আবেশের ডেফিনেশনটা শিখবো, যে একটা গতিশীল চুম্বক অথবা
তড়িৎবাহী তার কুণ্ডলীর প্রভাবে একটা বদ্ধ তার কুণ্ডলীতে কি হবে, তড়িৎ প্রবাহ অথবা তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। এই যে তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, এই ঘটনাটাকেই বলবো তড়িৎচুম্বক আবেশ। তাহলে একটা গতিশীলের প্রভাবে, দেখো একটা গতিশীল চুম্বক অথবা তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে আর একটা বদ্ধ তার কুণ্ডলীতে কি হবে, ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য আমাদের তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে বা আবিষ্ট হবে, এটাকেই বলে তড়িৎচুম্বক আবেশ। এখন এখান থেকে দেখো কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎচুম্বক আবেশ যে সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি, এই তড়িৎচালক শক্তিটাকে বলা হয় আবিষ্ট তড়িৎচালক শক্তি। মানে এই যে বদ্ধ তার কুণ্ডলীতে যেই তড়িৎচালক শক্তিটা উৎপন্ন হচ্ছে এটাকে বলবো আবিষ্ট তড়িৎচালক শক্তি, আর যেই প্রবাহটা উৎপন্ন হচ্ছে এটাকে বলবো আবিষ্ট তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তাহলে যে আমাদের এই যে দেখো আবিষ্ট তড়িৎচালক শক্তি আর একটা হচ্ছে প্রবাহটাকে বলবো আবিষ্ট তড়িৎ প্রবাহ। মানে এই ক্ষণস্থায়ী যেই তড়িৎচালক শক্তিটা কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে একটা গতিশীল চুম্বক অথবা আমাদের হচ্ছে কি তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে, একটা গতিশীল চুম্বক অথবা তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে একটা বদ্ধ তার কুণ্ডলীতে ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য যেই তড়িৎচালক শক্তিটা উৎপন্ন হচ্ছে বা যেই তড়িৎ প্রবাহটা উৎপন্ন হচ্ছে এটাই হচ্ছে তড়িৎচুম্বক আবেশ। আর এই যে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি এটাকে বলবো আবিষ্ট তড়িৎচালক শক্তি, আর এটাকে বলবো আবিষ্ট তড়িৎ প্রবাহ। জাস্ট তিনটা তথ্য। আর এইখানে দেখো দুইটা তথ্য ইম্পর্টেন্ট, যে আমাদের হচ্ছে তড়িৎচুম্বক আবেশ আবিষ্কার করছে কে, ফ্যারাডে। তড়িৎচুম্বক আবেশ আর তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া এটা আবিষ্কার করে কে, ওয়েরস্টেড। এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া এখনো পড়ি নাই, নেক্সট ক্লাসে পড়বো। তাহলে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আবিষ্কার করছে কে, ওয়েরস্টেড, আর আমাদের হচ্ছে এটা আবিষ্কার করছে ফ্যারাডে। এই দুইটা বিজ্ঞানীর নাম আমাদের এখান থেকে লাগবে। ভাই বিজ্ঞানীর নাম কি পরীক্ষায় আসতে পারে, এই জন্য আমরা শিখে রাখবো অন্তত দুইটা চ্যাপ্টারের আবিষ্কারক, দুইটা চ্যাপ্টারের যে মেইন থিম এটার আবিষ্কারক। তাহলে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া এটা আবিষ্কার করছে কে, ওয়েরস্টেড, আর তড়িৎ প্রবাহের চুম্বকীয় আবেশ এটা আবিষ্কার করছে কে, ফ্যারাডে। তাহলে এই স্লাইডটা একবার চোখ বোলাও, যা যা দাগায় দিছি বা যা যা মোটামুটি বলে দিছি এর বাইরে আসলে এই স্লাইড আর কিছু নাই। তাহলে এই স্লাইড থেকে শিখবো ডেফিনেশন, কে কোনটার আবিষ্কারক, প্লাস হচ্ছে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি এবং প্রবাহ, দুইটাকেই বলে আবিষ্ট তড়িৎচালক শক্তি এবং আবিষ্ট প্রবাহ। পারবা না? তাহলে এইখান থেকে শুধু এই যে একটা ডেফিনেশন শিখবা আর এই যে কে কে আবিষ্কার করছে এটা স্টার করে দিছি। নেক্সট দেখো যে ফ্যারাডের দুইটা সূত্র, ফ্যারাডের দুইটা সূত্র আসলে হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এখান থেকে এরকম আসে না, রিডিং দিবা, অনলি রিডিং। ঠিক আছে, সূত্রগুলা জাস্ট হচ্ছে রিডিং দিবা। ফ্যারাডের দুইটা সূত্র কয়টা, এই যে দুইটা সূত্র, হ্যাঁ ফ্যারাডের হচ্ছে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র জাস্ট রিডিং দিবা। কোন বদ্ধ কুণ্ডলীতে চুম্বক ফ্লাক্স পরিবর্তন হইলে কুণ্ডলীতে একটা ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, ওই কথাটারই ঘুরায় এসে বলছে আর কি। এটা একটা সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চুম্বক রেখার সংখ্যা বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হারের সমানুপাতিক। জাস্ট এই দুইটা, এগুলা একটু রিডিং দিয়ে নিবা। এখান থেকে প্রশ্ন আসে না এখন পর্যন্ত। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, এই যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র এটার গাণিতিক রূপ দিছে কে, নিউম্যান। এটাকে নিউম্যানের সূত্র বলা হয়, এইটুকু জাস্ট জানা রাখলেই হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সূত্রের যে গাণিতিক রূপটা E = n d∅/dt, এটা আমাদের ম্যাথ করার সময় লাগবে। E = n d∅/dt, এইবার আমাদের আর ইউতে এখান থেকে একটা ম্যাথ আসছে এই ফর্মুলা থেকে। হ্যাঁ, তাহলে আমাদের পরিচয়গুলো একটু লিখে ফেলি। হ্যাঁ, E = n d∅ কি বলতো, dt। তাহলে পরিচয়গুলা একটু এখানে লিখে ফেলো। ই হচ্ছে তড়িৎচালক শক্তি, ই হচ্ছে তড়িৎচালক শক্তি, ই হচ্ছে তড়িৎচালক শক্তি, ফাই হচ্ছে d∅ হচ্ছে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন, d∅ ফ্লাক্সের পরিবর্তন, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন। আর n হচ্ছে পাক সংখ্যা, কুণ্ডলীর পাক সংখ্যা, কতগুলা পাক আছে, n হচ্ছে পাক সংখ্যা, আর t হচ্ছে আমাদের কি বলতো, টাইম, সময়। t হচ্ছে dt হচ্ছে সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন। তাহলে এইখান থেকে জাস্ট আমার এইটুকু লাগবে যে আমাদের ফ্যারাডের যে দ্বিতীয় সূত্র, ফ্যারাডে তাহলে কি করছে, তড়িৎচালক
মানে তড়িৎ চুম্বকীয় আবেশের আবিষ্কারক কে? ফ্যারাডে। ফ্যারাডের একটা সূত্র দিছে, দুইটা সূত্র দিছে, একটা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ E = N d∅/dt। E হচ্ছে তড়িৎচালক শক্তি, তারপরে N হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা, d∅ চুম্বক ফ্লাক্সের পরিবর্তন, আর dt হচ্ছে কি বলতো? সময়ের পরিবর্তন। তাহলে এইখান থেকে আমরা মোটামুটি হচ্ছে এই একটা ফর্মুলা আর সামনে আর দুইটা ফর্মুলা আছে, দুইটা ফর্মুলা পড়লে একটা কনসেপ্ট শেষ। এই ফর্মুলাটা দিছে কে? নিউম্যান দিছে, তাই এটাকে বলা হয় নিউম্যানের সূত্র। এখান থেকে কিন্তু আরইউ 24-25-এ প্রশ্ন আসছে। এখন দেখো লেঞ্জের সূত্র, এই লেঞ্জের সূত্রটা ইম্পর্টেন্ট, লেঞ্জের সূত্রটা এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মনে রাখতে হবে। দেখো লেঞ্জের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় যে মানে বিট্রে করে আর কি, যে কোনো তড়িৎ চুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা উৎপন্ন হওয়ার যেই কারণে উৎপন্ন হয় তার বিরুদ্ধে ক্রিয়া করে। দেখো উৎপন্ন হয় বা সৃষ্টি হওয়া মাত্রই যেই কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয় বা তার বিরুদ্ধে ক্রিয়া করে। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা দিক প্রবাহের দিকটা এমন হয় যে তা উৎপন্ন মূল কারণের বিরুদ্ধে ক্রিয়া করে। ঠিক আছে? তাহলে এই আইসা বলতেছে, লেন্স আইসা বলতেছে ওই যে আমাদের একটা কি হইলো, তড়িৎচালক শক্তি আবিষ্ট হইলো, তড়িৎচালক শক্তি আবিষ্ট হইলো বা একটা তড়িৎ প্রবাহ উৎপন্ন হইলো, এই যে আবিষ্ট তড়িৎচালক শক্তি, আর এটাকে বলতেছি আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহ, এইটার দিকটা সে বলছে, দিকটা কি রকম হয়, দিক নিয়ে ধারণা দিছে কে? লেন্জের সূত্র। তাহলে লেন্স আইসা বলতেছে এই যে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহটা উৎপন্ন হইলো, এটা যেই কারণে উৎপন্ন হইতেছে, যার জন্য চুরি করি সেই বলে চুর। ঠিক আছে? যেই কারণে উৎপন্ন হইতেছে তার সেই কারণের বিরুদ্ধেই কি করতেছে? ক্রিয়া করতেছে। ঠিক আছে? তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের, এটা করে কারা বলতো? মেয়েরা না ছেলেরা? দেখবা যে হচ্ছে হাজবেন্ডে এত কষ্ট করে গিফট আনে, গিফট আনার পরে দূর ভাল লাগে না, আইফোন কিনে দাও। ঠিক আছে? এরকম হয় না? অনেকেই করে, আবার ছেলেরাও করে। তো এটা হচ্ছে কি, যে এত কষ্ট করে, যার জন্য কষ্ট করি সেই কি কষ্টের কোনো দাম নাই। তো ব্যাপারটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি আর তড়িৎ প্রবাহ যেই কারণে উৎপন্ন হইতেছে তারে কি করতেছে? বাধা দিতেছে। ওকে, তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। তাহলে দিক সম্পর্কে ধারণা দেয় কে? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি প্রবাহের দিক, দিক সম্পর্কে ধারণা। ঠিক আছে? এই সূত্র থেকে দিক সম্পর্কে ধারণা, দিক সম্পর্কে ধারণা পাওয়া যায় লেঞ্জের সূত্র থেকে। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশের জন্য শক্তির নিত্যতা মেনে চলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে শক্তির নিত্যতা মেনে চলে কার সূত্র? লেঞ্জের সূত্র। ঠিক আছে? নিত্যতা মেনে চলে কার সূত্র বলো? তাহলে নিত্যতা মেনে চলে লেঞ্জের সূত্র, নিত্যতা মেনে চলে, এইখান থেকে টান দিয়ে দিচ্ছি লেঞ্জের সূত্র। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে শিখবো দুইটা লেঞ্জের সূত্রটা শিখতে হবে যে এটা দিক সম্পর্কে ধারণা দিচ্ছে এবং শক্তির নিত্যতা মেনে চলতেছে। হ্যাঁ, দিকটা কি? যেই কারণে উৎপন্ন হয়েছে তার বিপরীতে বা বিরুদ্ধে ক্রিয়া করে। এখন দেখো স্বকীয় আবেশ, স্বকীয় আবেশ হচ্ছে জাস্ট এখানে একটা সিম্পল তথ্য শিখতে হবে। এই যে স্বকীয় আবেশ, খেয়াল করো, স্বকীয় আবেশ তার মানে মানে হচ্ছে নিজ, মানে হচ্ছে কি বলতো? নিজ, তার মানে একই বর্তনীতে ঘটে। স্বকীয় আবেশ এই ঘটনাটা ঘটে কোনটা? একই বর্তনীতে। তাহলে একটি মাত্র তার কুণ্ডলিতে অসম তড়িৎ প্রবাহের দরুন চুম্বক বলরেখা পরিবর্তনের ফলে আমাদের কি হচ্ছে? যেই তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটে তাকে বলা হয় কি? স্বকীয় আবেশ। স্বকীয় আবেশটা ঘটতেছে দেখো একই বর্তনীতে ঘটতেছে। তো আরেকটা হচ্ছে পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশটা ঘটে একটা বর্তনীর প্রভাবে আরেকটা। ঠিক আছে? দেখো মুখ্য বর্তনীতে অসম তড়িৎ প্রবাহের দরুন গৌণ কুণ্ডলিতে কি হয়? তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, মুখ্যের প্রভাবে গৌণতে আবিষ্ট হচ্ছে। তাহলে দুইটা, জাস্ট এইখানে এইটুকুই শিখতে হবে যে পারস্পরিক আবেশ হচ্ছে দুইটি বর্তনী, আর এইখানে শিখতে হবে যে এটা একই বর্তনীতে ঘটে। তাহলে স্বকীয় আবেশ থেকে আমরা একটা ফর্মুলা শিখবো, E = -L/di/dt। ঠিক আছে? ওই যে d∅/dt, তাহলে একটা ফর্মুলা শিখে আসছি, E = n d∅/dt। ঠিক আছে? আর এখান থেকে শিখতেছি E = L/di/dt। তাহলে L হচ্ছে আমাদের, এখানে পরিচয়গুলো লিখে রাখো, স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক, di হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তন। ঠিক আছে? আর dt হচ্ছে আমাদের সময়ের পরিবর্তন,
সময়ের পরিবর্তন। জাস্ট এইটুকু আমাদের এখান থেকে শিখলেই হবে। আরেকটা আছে পারস্পরিক, মিউচুয়াল পারস্পরিক আছে না, মিথবাহিতা তোমরা শিখছো, তো পারস্পরিকের ক্ষেত্রে মিউচুয়াল এম আসবে এখানে, শুধু ই ইকুয়াল মাইনাস এম ডিআই বাই ডিটি। তাহলে এই এমটা হচ্ছে কি বলতো, পারস্পরিক আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এইখান থেকে ভাই লাগবে কি কি এটা বলে দেন, এখান থেকে আমাদের পড়তে হবে কি কি, এখান থেকে জাস্ট এই যে এই ফর্মুলাটা পড়তে হবে, ফর্মুলাটা ই ইকুয়াল টু এম ডিআই বাই ডিটি অথবা ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। ওই যে মাইনাসটা কেন নিছেন ভাই, ওই যে যেই কারণে সৃষ্টি হইতেছে তার বিরুদ্ধে ক্রিয়া করতেছে এই কারণে মাইনাস, বাট ম্যাথ করার সময় আমরা মাইনাসটা নিব না, ঠিক আছে। তাহলে দেখো আমরা তিনটা ফর্মুলাকে একটু একসাথে লিখি। তাহলে ই ইকুয়াল টু, খেয়াল করো, ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি একটা, দেখো ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি দুইটা, ই ইকুয়াল টু এম ডিআই বাই ডিটি, ই ইকুয়াল টু এম ডিআই বাই ডিটি। এই ফর্মুলাটা ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটু স্টার করতেই হবে। এখান থেকে যদি প্রশ্ন আসার হয় তাহলে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। জাস্ট এই তিনটা ফর্মুলাটাই আমি একটু বুঝবো ভাই, এখান থেকে লাগবে শুধু এই তিনটা ফর্মুলা, আর কিছুই লাগবে না। হ্যাঁ, তাহলে ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, এন হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা, ডি ফাই চুম্বক ফ্লাক্সের পরিবর্তন, ডিটি সময়ের পরিবর্তন, তারপরে এল হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক ডিআই বাই ডিটি, তাহলে ডিআই হচ্ছে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন আর টি হচ্ছে সময়ের পরিবর্তন, আর এম হচ্ছে কি পারস্পরিক আবেশ গুণাঙ্ক, ডিআই বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন আর টি হচ্ছে কি বলতো সময়ের পরিবর্তন। এখন দেখো এইটাও ই, এইটাও ই, এইটাও ই, তো তিনটাই যদি আমাদের তড়িৎচালক শক্তি হয় তাহলে তিনটা সমীকরণকে আমি ইকুয়াল ইকুয়াল লিখতে পারি। ইকুয়াল ইকুয়াল লিখতে কি হবে, তাহলে দেখো এই ডিডিটি কাটা, ডিডিটি কাটা, ডিডিটি কাটা, তাহলে দেখো তো এন ফাই থাকতেছে, এলআই থাকতেছে, এমআই থাকতেছে, এন ফাই ইকুয়াল, ভাই বুঝলাম না, দেখো তিনটা সমীকরণকে যদি ইকুয়াল লেখো, ইকুয়াল লিখলে আমাদের এখান থেকে কি দাঁড়াইতেছে, ইকুয়াল লিখলে এই যে দেখো এগুলা বাদ, ডিডিটি বাদ, ডিডিটি, কারণ সবগুলা সমীকরণের মধ্যে দেখো ডিডিটি কমন, ডিডিটি কমন, ডিডিটি কমন, তাহলে কি থাকতেছে এন ফাই, এই যে তাহলে এন ফাই এলআই এমআই, এন ফাই ইকুয়াল এলআই ইকুয়াল টু কি এমআই, ঠিক আছে। তাহলে এন ফাই ইকুয়াল টু এলআই ইকুয়াল টু হচ্ছে কত এমআই। জাস্ট এই সম্পর্ক কয়টা একটু দেখে রাখো, এই একটা সম্পর্ক দেখবো পারবা কিনা, কোনোটা চিনা বাকি আছে কিনা। দেখো এখন আমরা ম্যাথ করবো, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে আর কি। এইবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইটা শিফটেই দিছে, এন ফাই কুণ্ডলীর পাক সংখ্যা, চুম্বক ফ্লাক্স, স্বকীয় আবেশ গুণাঙ্ক, বিদ্যুৎ প্রবাহ, পারস্পরিক আবেশ গুণাঙ্ক, বিদ্যুৎ প্রবাহ, এই একটা সম্পর্ক তোমাদের হচ্ছে জাস্ট মনে রাখতে পারবা কিনা, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। দেখো এখন আমরা হচ্ছে একটু এককটা বের করে ফেলি, আবেশ গুণাঙ্কের একক। তাহলে আবেশ গুণাঙ্কের একক কিভাবে বের করবা, স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ দুইটার একক সিমিলার, ঠিক আছে। এই যে স্বকীয় আবেশ এম, স্বকীয় আবেশ হচ্ছে এল আর পারস্পরিক আবেশ হচ্ছে কত এম, এই দুইটার একক কি সিমিলার একক। তাহলে এককটা কিভাবে বের করবা, এই যে দেখো ই ইকুয়াল টু, ফর্মুলাটা কি, ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, ডিআই বাই ডিটি। তাহলে এল ইকুয়াল টু কত লিখতে পারি, দেখো তো ই ডিটি ডিভাইডেড বাই ডিআই, এল ইকুয়াল টু কত লিখতে পারি, ই ডিটি ডিভাইডেড বাই ডিআই। দেখো এখান থেকে যদি তুমি লেখো এল ইকুয়াল টু, এল এর মানটা বাইর করবা, এল এর একক বাইর করবা, তাহলে ই ডিটি ডিভাইডেড বাই ডিআই, ই ডিটি ডিভাইডেড বাই ডিআই। তাহলে এইটার একক কি, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। দেখো এই তড়িৎচালক শক্তির একক কি, ভোল্ট, আমরা অলরেডি চলতরিতে পড়ে আসছি ভোল্ট। তারপরে এই সময়ের একক সেকেন্ড, আর আয়ের একক কি বলতো, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা বলতে পারতেছি ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। এই ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ারটাকে আমরা ব্যবহারিক একক হিসেবে বলি হেনরি, তাহলে 1 ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 হেনরি। তাহলে এইটার একক কি বলতো, হেনরি, ঠিক আছে। এটার একক হচ্ছে আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক কিংবা পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এটার একক হচ্ছে হেনরিকে ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করে। তাহলে দুইটা তথ্য এখান থেকে লাগবে। আমি আরেকবার রিপিট করতেছি যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর একটা হচ্ছে এই চ্যাপ্টারের এটা একটা, যে এন ফাই এলআই এমআই, আর ওই যে তিনটা ফর্মুলা দেখো পারবা কিনা। ই ইকুয়াল টু যদি তোমাকে হচ্ছে চুম্বক ফ্লাক্স দিয়ে দেয় তাহলে এন ডি ফাই বাই ডিটি, এল ডিআই বাই ডিটি, এম ডিআই বাই ডিটি, ঠিক আছে সমীকরণ। আর যদি এগুলাকে একসাথে লিখি তাহলে এন ফাই ইকুয়াল টু এলআই ইকুয়াল টু এমআই, ইকুয়াল টু কত এমআই।
এমআই। তাহলে একক কি পাইতেছি? হেনরি অথবা ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। ওকে, হ্যাঁ, লেন্জের সূত্র হচ্ছে কি বলতো? লেন্জের সূত্র হচ্ছে আমাদের মির্জাফর সূত্র। ভাই মাইনাস নিলেন না তো? মাইনাসটা হচ্ছে কেন দিছি? মাইনাস হচ্ছে বিরুদ্ধে ক্রিয়া করে, এই কারণে। ওই যে আমরা পরে আসছি না, দেখো তো, ই ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিআর। ঠিক আছে, দেখো তো আমরা ম্যাথ করার সময় কি আসলে মাইনাসটা নেই? মনে আছে? স্থির তড়িতে পড়ছি না? কারণ ওই যে তুমি আদানটা নিয়ে আসতেছো তড়িৎ ক্ষেত্রে, দেখবা একটা বাধা কাজ করতেছে, এই কারণে আমরা মাইনাসটা নেই সম্পর্ক বুঝাইতে। কিন্তু আসলে ম্যাথ করার সময় কিন্তু আমাদের মাইনাস কাউন্ট করি না। এখন দেখো, আমরা স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কোনটা? মেডিকেল 17-18তে আসছে, ডেন্টাল 17-18তে আসছে। ঠিক আছে, তো আগে আসলে মেডিকেল ডেন্টাল একসাথে হইতো, এই কারণে ডেন্টাল মেডিকেল। তো স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কোনটা? পারবা না? বলো। হেনরি। এটা অলরেডি পড়ে ফেলছে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে স্বকীয় আবেশ গুণাঙ্কের এককটা, এটা ইম্পর্টেন্ট আছে, একটু স্টার করে দিচ্ছি। এইবার আমাদের জগন্নাথে আসছে। ঠিক আছে, এই প্রশ্নটা এবার দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, যে সাবেশ গুণাঙ্কের একক। সাবেশ গুণাঙ্ক বলতে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটারে হয়তো সাবেশ গুণাঙ্ক দিছে। প্রশ্ন এইভাবে যদি থাকে তাহলে এইটা হচ্ছে সাবেশ গুণাঙ্ক, মানে স্বকীয় আবেশ গুণাঙ্ক আর কি। স্বকীয় আবেশ গুণাঙ্ক এর একক কি হবে? বলো, কোনটা হবে? স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কোনটা হবে? মেরিটাইমের প্রশ্ন ইজি হয় ভাই, মেরিটাইমের এনে আমি পড়াইছি, ফার্স্ট কভার হয়ে যাবে। আর আসছে মেরিটাইম। হ্যাঁ, সমীকরণ আসলে তো ভাই মাইনাস সহই দিবা, সমীকরণ আসবে না, পরীক্ষায় আসবে। এই যে দেখো, ভোল্ট সেকেন্ড, এই যে অ্যাম্পিয়ার পার সেকেন্ড, এটা মানেও এইটারেও যদি তুমি সাজায় লেখো সেকেন্ড উপরে চলে যাবে, তাহলে এইটাও আছে ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, এইটাও আছে ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা মানেই হেনরি, এটা মানেই হেনরি। তাহলে সবগুলাই কি হবে? একক হবে, ডি নাম্বার। ঠিক আছে, দেখো ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, ওইটা এই যে সেকেন্ডটা ডিভাইডেড হিসাবে আছে, এরকম আছে ভোল্ট সেকেন্ড, ভোল্ট অ্যাম্পিয়ার পার সেকেন্ড, ভোল্ট অ্যাম্পিয়ার পার সেকেন্ড, এইভাবে আছে। এই সেকেন্ড আবার উপরের সংখ্যা। ঠিক আছে, এই সেকেন্ড আবার উপরের সংখ্যা, তাহলে ভোল্ট সেকেন্ড কি হবে? পার অ্যাম্পিয়ার, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। ওকে ওকে, তাহলে এইখান থেকে হচ্ছে আমাদের সবগুলো অ্যান্সার। তড়িৎ চুম্বক আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল নির্ভর করে না কার উপর? দেখো তো, আবিষ্ট তড়িৎচালক বল, এটা ডেন্টালের একদম লেটেস্ট ইয়ারের প্রশ্ন, 22-23। আবিষ্ট তড়িৎচালকের বল, আবিষ্ট তড়িৎচালক বল কার উপর ডিপেন্ড করে না? দেখো, চুম্বক আবেশের উপর ডিপেন্ড করতেছে, করে, পাক সংখ্যার উপর ডিপেন্ড করে, এন এর উপর ডিপেন্ড করে, তারপরে কুণ্ডলী রোধের উপর কোনো আমরা সম্পর্ক পাই নাই, তাহলে এইটা অ্যান্সার। এটার উপর ডিপেন্ড করে না, সময়ের উপর ডিপেন্ড করে, সময়ের উপর ডিপেন্ড করে, তাই না? আমরা সম্পর্কগুলো দেখলাম, চুম্বক আবেশ ডিপেন্ড করে, কুণ্ডলীর পাক সংখ্যা নির্ভর করে, কুণ্ডলীর রোধের উপর কোনো সম্পর্ক আমরা পাই নাই, তাহলে কুণ্ডলীর রোধের উপর কি করে না? এটার তড়িৎচালক বলটা নির্ভর করে না, তাহলে সময়ের উপর, সময়ের উপর, সি নাম্বার। নেক্সট দেখো, পরিবর্তী চুম্বক ফ্লাক্স দ্বারা বদ্ধ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়ার ঘটনা। ঠিক আছে, পরিবর্তী চুম্বক ফ্লাক্স দ্বারা বদ্ধ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়া, এই আবিষ্ট হওয়ার ঘটনাটাকে কি বলা হয়? আমরা মাত্রই দেখলাম যে তড়িৎ চুম্বক আবেশ বলে। এই যে পরিবর্তী চুম্বক ফ্লাক্স মানে একটা গতিশীল চুম্বক এবং অথবা হচ্ছে একটা কি বলতো, বদ্ধতার কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়ার ঘটনাতে কি বলা হয়? একটা গতিশীল চুম্বক অথবা তড়িৎবাহী তারের প্রভাবে একটা বদ্ধ তার কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে, এটাকে কি বলা হয়? তড়িৎ চুম্বক আবেশ বলা হয়। সরাসরি সংজ্ঞাটা এই যে ডেন্টালে, তাহলে মেডিকেল ডেন্টালে যারা পরীক্ষা দিবা, দেখছো এই যে মোটামুটি ফুল সিলেবাস থেকে কিন্তু দিয়ে দেয়, ফুল সিলেবাস থেকে কিন্তু দিয়ে দেয়। নিম্নের কোনটির কার্যনীতি আবেশক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? তড়িৎ চুম্বক আবেশক্রিয়া, এই আবেশক্রিয়ার উপর প্রতিষ্ঠিত কোনটা? এখন এইটা নিয়ে বেশ কিছু কনফিউশন বিভিন্ন বইতে আছে, তবে এটার সঠিক উত্তর হচ্ছে তিনটাই, মোটর, ট্রান্সফরমার, জেনারেটর। ঠিক আছে, জেনারেটর কি দুইটা অপশনেই হয়ে গেছে? এটা হচ্ছে, তাহলে এইটা লাস্ট অপশনটা সবগুলো দিয়ে দেই, লাস্ট অপশনটা সবগুলো দিয়ে দেই। হ্যাঁ, জেনারেটর দুইটা অপশনে হয়ে গেছে, লাস্ট অপশনটা সবগুলো দিয়ে দেই। যদি সব, মেডিকেলে আগে কিন্তু এরকম সিস্টেম ছিল, মেডিকেলে আগে একাধিক উত্তর হইতো, তোমরা এটা অনেকেই জানো না। ঠিক আছে, মেডিকেলে কিন্তু আগে একাধিক অপশন থাকলে একাধিক উত্তর হইতো,
সবগুলো, তাহলে কি হবে ডি নাম্বার। এটা মেডিকেল 17-18 প্রশ্ন, 17-18 প্রশ্ন। যদি সবগুলো না থাকে অন্য অপশন থাকে তাহলে এ বি সি তিনটাই উত্তর দিতে হবে। মানে মেডিকেলের আগের সিস্টেম ছিল যে একাধিক অপশন অ্যান্সার থাকলে একাধিক, এবং মেডিকেলে এটার একটা প্রচলিত ছিল ব্ল্যাঙ্ক থাকতো। মেডিকেলে আগে ব্ল্যাঙ্ক থাকতো, তাহলে ব্ল্যাঙ্ক রাখতে হইতো। তারপরে হচ্ছে একাধিক ডাবল অ্যান্সার থাকতো, ডাবল অ্যান্সারই মার্ক করতে হইতো। তো এটা মেডিকেলের সিস্টেম ছিল, এখন এটা চেঞ্জ করছে, এখন আসলে একটাই থাকে, একটাই থাকে। তাহলে এটা আসলে এবিসি তিনটাই, হ্যাঁ তিনটাই। তাহলে আমরা মোটর, ট্রান্সফরমার, জেনারেটর সবগুলোই হবে, সবগুলোই দেখায় দিলাম। যদি দেখো যে বইতে ডি নাম্বার অপশন অন্যটা আছে তাহলে এবিসি তিনটাই অ্যান্সার। তাহলে এখানে এ বি সি তিনটাই কারেক্ট, তিনটাই কারেক্ট। নেক্সট দেখো 100 পাক কুণ্ডলিতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে 0.01 ওয়েবার চুম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? এই যে দেখো একদম ইজি একটা ফর্মুলা। আমাকে দেখো এন 100 পাক বিশিষ্ট, তাহলে এটা কার ভ্যালু? এন এর ভ্যালু। 5 অ্যাম্পিয়ার তড়িৎ, দেখো 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দেওয়া আছে। এত ওয়েবার চুম্বক ফ্লাক্স কি হয়? উৎপন্ন হয়। তাহলে আমাকে বলছে যে স্বকীয় আবেশ গুণাঙ্ক কত। তাহলে আমি একটা সিম্পল ফর্মুলা, এন ফাই ইকুয়াল টু এল আই। দেখো চাইছে কি? স্বকীয় আবেশ গুণাঙ্ক এল চাইছে। তাহলে এন ফাই ডিভাইডেড বাই কত? আই। দেখো কুণ্ডলীর পাক সংখ্যা কত? 200। চুম্বক ফ্লাক্সের ভ্যালু কত? 0.01, 0.01। তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ কত? 5। দেখো দুমদাম অ্যান্সার করা যাবে না? এন ফাই ইকুয়াল টু এল আই। আমাকে স্বকীয় আবেশ গুণাঙ্ক বাইর করতে বলছে। স্বকীয় আবেশ গুণাঙ্ক মানে কি? এল। যদি এখানে বলতো ভাই পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত, একই অ্যান্সার আসবে। পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত, এম কত, একই অ্যান্সার আসবে। স্বকীয় আবেশ গুণাঙ্কের অ্যান্সার যা আসবে, পারস্পরিক আবেশ গুণাঙ্কের অ্যান্সার সিমিলার আসবে। শুধু স্বকীয় আবেশটা ঘটতেছে একই বর্তনী, কিয় একই নিজ বর্তনীতে ঘটতেছে। আর পারস্পরিক আবেশ একটা বর্তনীর প্রভাবে আর একটা বদ্ধ বর্তনীতে কি হচ্ছে? তড়িৎচলক শক্তি আবিষ্ট হচ্ছে। তাহলে এটাকে বলে পারস্পরিক আবেশ। তাহলে দেখো 100 পাক বিশিষ্ট কুণ্ডলিতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে 0.01 ওয়েবার চুম্বক ফ্লাক্স কি হয়? উৎপন্ন হয়। তাহলে কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? ক্যালকুলেশনটা করে ফেলো। দেখো তাহলে 200 দিয়ে 0.01 কে গুণ করা মানে কি? তাহলে উপরে 2 নিচে হচ্ছে কত? 5। উপরে 2 নিচে হচ্ছে কত? 5। তাহলে 0.4, 0.4 এত হেনরি, 0.4 হেনরি। হ্যাঁ 0.4 হেনরি। দেখো কার কার আসছে? 0.04 না, 0.4। ক্যালকুলেশনে এখনো তোমরা কাঁচা আছো। লিখে দিছি এই লাইন পর্যন্ত, এরপরেও লিখে বের করতে পারতেছো না। তারপরে উল্টা পাল্টাই 0.2 দিচ্ছ। ও এন কি 200 দিছি আমি? তাহলে এটা 100 দাও। এন 100 দেওয়া আছে, তাহলে 200 দিছি আমি। তাহলে এন 100 হইলে তাহলে এটা 0.2 হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরাই ঠিক করছো, আমি ভুল করছি। তাহলে বকাটা এখন আমার উপরে ফিরিয়ে দেই, ঠিক আছে? তাহলে এটা হবে 1/5। 1/5 মানে 0.2। তাহলে যারা 0.2 দিছিলা বা 0.4 দিছিলা, এই ডাটা হিসাবে দুইটাই কারেক্ট। তাহলে 100 পাক বিশিষ্ট কুণ্ডলিতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে, এনে দেখো 29-20 লেখা রাখছে না, 29 সাল তো এখন আসে না, 19-20 হবে। নোয়াখালী 19-20 এর প্রশ্ন এটা। এনএসটিউ 19-20, তারপরে হচ্ছে ডিইউ আর ইউ 17-18। আর ইউতে প্রচুর আসে এটা, হ্যাঁ আর ইউতে প্রচুর আসে। মোটামুটি আর ইউতে এইবারও আসছে। প্রশ্নটা দেখাই, এই যে আর ইউ 24-25, একটু দ্রুত অ্যান্সার করে ফেলো তো। 200 পাক বিশিষ্ট কুণ্ডলিতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হইলে 0.02 ওয়েবার চুম্বক ফ্লাক্স কি হয়? উৎপন্ন হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? এইবার রাজশাহী 24-25 এই প্রশ্নটা চলে আসছে। তাহলে দেখো এই যে এল ইকুয়াল টু কত বলতো? এন ফাই ডিভাইডেড বাই আই। তাহলে এন এর ভ্যালু আছে 200, এখানে 200 দিছে। ফাই এর ভ্যালু আছে 0.02, তার মানে হচ্ছে 2 গুণন 10 ইনভার্স 2, 2 গুণন 10 ইনভার্স 2, আর এখানে আছে 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমাদের কত আসতেছে? 4 হেনরি, 4 হেনরি। হ্যাঁ তাহলে অ্যান্সার কত আসতেছে? সি নাম্বার। অ্যান্সার আসতেছে সি নাম্বার, 4 আসতেছে। দেখো তাহলে 200 পাক বিশিষ্ট কুণ্ডলিতে, 200 পাক বিশিষ্ট কুণ্ডলিতে যারা মেডিকেলে পরীক্ষা দিবা, অন্তত পক্ষে এই ক্লাসগুলা রেগুলার করে ফেলো, মেডিকেলের জন্য খুবই হেল্প হবে। দেখবা মেডিকেলে এর বাইরে কিছু আসতেছে না। 200 পাক বিশিষ্ট কুণ্ডলিতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 0.02 ওয়েবার চুম্বক ফ্লাক্স কি হয়? উৎপন্ন হয়। তাহলে কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? 4 হেনরি।
হেনরি 4 হেনরি। ওকে, তাহলে এখন দেখো যে এত পাক বিশিষ্ট কুণ্ডলিতে চুম্বক প্রবাহ প্রতি সেকেন্ডে এত ওয়েবার থেকে এত ওয়েবারে পরিবর্তিত হইলে কুণ্ডলিতে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কত, ইলেকট্রোমোটিভ ফোর্স কত, মানে ই বাইর করতে হবে এখানে। আর ইউ 24-25 এর প্রশ্ন। তাহলে ই ইকুয়াল টু দেখো এন প্রতি সেকেন্ডে ওয়েবার, ওয়েবারের পরিবর্তন দেওয়া আছে দেখো 0.02 ওয়েবার থেকে 0.06 ওয়েবারে পরিবর্তিত হয়। তাহলে এন ডি ফাই বাই ডিটি, এই যে এন ডি ফাই ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল এন এর ভ্যালু কত আছে 200, ডি ফাই এর ভ্যালু কত আছে দেখো 0.2 থেকে 0.6 হয়, তাহলে 0.04 আর প্রতি সেকেন্ড বলছে 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ড। আমাদের ই এর মান বাইর করে ফেলো, তাহলে আমরা দেখো কত আসতেছে 8 ভোল্ট, ঠিক আছে। তাহলে কত আসতেছে 8 ভোল্ট দেখো পারছো না, মোটামুটি ইজি আছে, মোটামুটি ইজি আছে। তাহলে রাবিতে দেখো ফুল সিলেবাস থেকে দিয়ে দিছে। এখন এই একটা দুইটা প্রশ্ন রাবিতে খুব বেশি আসে নাই, বাট এই এক দুইটা করে ধরো অন্যরা পারবে না, তুমি পারলা, এই একটা মার্কস কিন্তু পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট। এই জন্য ফুল সিলেবাসের গুরুত্বপূর্ণ জিনিসগুলো অন্তত পড়ে ফেলা এটা বুদ্ধিমানের কাজ। কখন কোন ভার্সিটিতে চলে আসবে, উপকারে আসবে, এটা তুমি বলতে পারবে না, ঠিক আছে। এই জন্য পড়ে ফেলা বুদ্ধিমানের কাজ। দেখো এরপরেরটা দেখো যে একটা স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি এত সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ এততে পরিবর্তন হয়, তাইলে হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তির মান কত, তড়িৎচালক শক্তির মান কত। তাহলে এই যে দেখো স্বকীয় আবেশ গুণাঙ্কের সাথে সম্পর্ক কি, এল ডিআই বাই ডিটি, ঠিক আছে। তাহলে এল এর ভ্যালু আছে 10 হেনরি আর প্রবাহের পরিবর্তন আছে দেখো কত, প্রবাহের পরিবর্তন 10 থেকে 7 এ পরিবর্তিত হয়, তাহলে 3 অ্যাম্পিয়ার। এদের পরিবর্তন ডিআই মানে কি, ডিআই মানে হচ্ছে ডিফারেন্স, তাহলে 10 আর 7 10 থেকে 7 এ পরিবর্তিত হয়, তাহলে 3 পরিবর্তন হয়েছে। আর সময় আছে 6 ইন্টু কত বলো তো 10 স্কয়ার, 6 ইন্টু 10 ইনভার্স 2, সরি 10 ইনভার্স 2। তাহলে এই 10 স্কয়ার উপরে চলে যায় কি হবে 1000 হবে, দেখো 1000, কারণ এখানে অলরেডি 10 আছে আর 10 ইনভার্স 2 উপরে এসে কি হবে, তাহলে 1000 হবে ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 500 ভোল্ট, ইকুয়াল টু 500 ভোল্ট। দেখো 500 কার হইছে, ক্যালকুলেশন দ্রুত করবা। হ্যাঁ অনেকে অ্যানসার দিছো 500, অনেকে অ্যানসার দিছো 500, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। জাস্ট একটা ফর্মুলা আরেকবার একটু রিক্যাপ করি, তাহলে এখান থেকে আমরা আজকের ক্লাসের অলরেডি 50% শেষ করে ফেলছি। হ্যাঁ অলরেডি আজকের ক্লাসের 50% শেষ, আর 50% আছে, বাট ইম্পর্টেন্ট হচ্ছে আসলে এটাই, প্রশ্ন এখান থেকেই আসে। ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, ই ইকুয়াল এম ডিআই ডিটি। স্বকীয় আবেশ গুণাঙ্ক বলুক আর পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলুক, দুইটার ফর্মুলা সিমিলার, শুধু এন আর এল আর এম। তোমার এল আর এম জানার তো দরকার নাই, তোমার মান বের করা দরকার। একই ফর্মুলা, দুইটা সিমিলার ফর্মুলা। আর যখন আমাকে হচ্ছে কি দিবে বলতো, এই যে চুম্বক ফ্লাক্স দিয়ে দিবে, তাহলে ই ইকুয়াল এন ডি ফাই বাই ডিটি, পারবা। এখন দেখো আমরা হচ্ছে নেক্সট টপিকসে যাই, এসি ডিসি প্রবাহ, এটাই একটু ইম্পর্টেন্ট আছে। এখান থেকে এসি আর ডিসি প্রবাহ, অল্টারনেটিভ প্রবাহ, তো এইটা এবার সিইউ 24-25 এখান থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ সিইউ 24-25 প্রশ্ন আসছে দিক পরিবর্তী প্রবাহের চিত্র। দেখবা সিইউ 24-25 দিক পরিবর্তী প্রবাহের চিত্র আসছে। তো এরকম যে দেখবা যে হচ্ছে কি করছে, এই যে এরকম এইটাও দিক পরিবর্তন, মানে প্রতি মুহূর্তে কি হচ্ছে দিক পরিবর্তন হচ্ছে, এটাও দিক পরিবর্তী প্রবাহ হইতে পারে। দিক পরিবর্তন শুধুমাত্র মনে রাখবা ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট, বা এটাকে বলবো আমরা একমুখী প্রবাহ, একদিকে যাবে। তো একটা একমুখী প্রবাহ, আর মুখ পরিবর্তন হইলে, দিক পরিবর্তন হইলে এটাকে বলবো দিক পরিবর্তী প্রবাহ। তো এটা চিত্র এমনে আঁকা বাঁকা থাকুক বা অমনে থাকুক, দিক পরিবর্তন হচ্ছে মানে এটা দিক পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিভ কারেন্ট, ঠিক আছে। এসি, তাহলে একটা এসি একটা ডিসি, তাহলে ডিসির আর একটা নাম হচ্ছে এটা কি বলতো সমপ্রবাহ বা সমমুখী প্রবাহ বা একমুখী প্রবাহ। তাহলে এই ডিসি প্রবাহের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 হার্টজ। এইটা আমাদের মোটামুটি সিইউ 23-24 আসছে, তারপরে এগ্রি 23-24 আসছে, অনেক জায়গায় আসে, অনেক জায়গায়। হ্যাঁ অনেক জায়গায় এই প্রশ্নটা চলে আসে যে আমাদের একমুখী প্রবাহের ফ্রিকোয়েন্সি কত, 0 হার্টজ। আরেকটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট ফর বিডি, বাংলাদেশের জন্য আমাদের যে বাসাবাড়িতে যে কারেন্টটা ব্যবহার করা হয়, এইটার অল্টারনেটিভ কারেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, ঠিক আছে। এই দুইটা তথ্য এখান থেকে শুধু লাগবে, তাহলে ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ হয় তাহলে পর্যায়কাল কত 1/50,
ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয় তাহলে পর্যায়কাল কত 1/50 1/50 ফ্রিকোয়েন্সি আর পর্যায়কাল কি পরস্পরের উল্টা 1/50 মানে কি বলতো 0.2 ইনটু 10⁻⁻1 অথবা 0.02 50 দিয়ে কি করব না কাউকে 50 দিয়ে কাউকে ভাগ করব না কারণ 50 5 দিয়ে ভাগ না করে উপরেরটারে 2 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করে দিব তাহলে 0.02 ওকে তাহলে এটা হচ্ছে আমাদের এত সেকেন্ড তাহলে এইখান থেকে শুধু এই দুইটা তথ্য লাগবে তাহলে দেখো এবার চট্টগ্রামে এখানে সিইউ 24-25 এর চিত্রটা আসছে এটাও আসছে ওইটা অপশনে ছিল তিনটা অপশনে ছিল সবগুলোই এই সিইউ 24-25 এ তিনটা এরকম আঁকা বাঁকা করে দিক চেঞ্জ করা ছিল সবগুলো উত্তর এবার চট্টগ্রামে 24-25 এ চলে আসছে তাহলে সিইউতে প্রশ্ন আসে এখান থেকে হ্যাঁ সিইউতে 23এও আসছে সিইউতে 22এও আসছে এই প্রশ্নটা যে বাংলাদেশের এটা ডাইরেক্ট কারেন্ট ডিসি প্রবাহ বা একমুখী প্রবাহের ফ্রিকোয়েন্সি কত শূন্য একমুখী প্রবাহের ফ্রিকোয়েন্সি শূন্য আর অল্টারনেটিভ কারেন্ট বাংলাদেশের জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ দেখো এখান থেকে আর তথ্য জানার দরকার নেই দিক পরিবর্তী প্রবাহের একটা সমীকরণ আছে এখন আমরা তরঙ্গতে পড়ছি না তরঙ্গ না পর্যায়বৃত্ত গতিতেও পড়ছি দেখো x = a sin omega t দেখো t এর সহগটাকে কি বলতেছি ওমেগা এটা আমরা পর্যায়বৃত্ত গতি থেকে মোটামুটি পড়ে আসছি আবার তরঙ্গ চ্যাপ্টারেও আমরা এটা দেখলাম তরঙ্গ চ্যাপ্টারেও কিন্তু আমরা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে একটা দেখছি যে y = কি বলতো a sin omega t y = a sin এটা আমরা তরঙ্গ চ্যাপ্টারেও আইসা দেখছি তাহলে এখন এইখানে দেখো দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ এখন শুধু দেখব তড়িৎ প্রবাহ I = I নট sin omega t এর জায়গায় শুধু কি আসতেছে I নট আর যদি তড়িৎ চালক শক্তি হয় তাহলে E = E নট sin omega t এটা তড়িৎ চালক শক্তির সমীকরণ এটা প্রবাহের সমীকরণ এটা হচ্ছে প্রবাহের সমীকরণ তাহলে এই যে I নট এর পরিচয়টা লেখা আছে শুধু হ্যাঁ I নট আর E নট এর সমীকরণটা কি আছে লেখা আছে তাহলে দেখো ভাই একই সমীকরণ দেখো এই যে x = a sin omega t x = a sin omega t x = a sin omega t এখান থেকে আমরা শুধু t এর সহগ হচ্ছে ওমেগা তাহলে t এর সহগকে 2π দিয়ে ভাগ করলে ফ্রিকোয়েন্সি পাওয়া যায় আমরা শিখছি না এই ওমেগার মানটা জানি মানে এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো পর্যায়কাল বের করতে পারবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর এ হচ্ছে আমাদের তখন শিখে আসছি তরঙ্গতেও শিখছি বিস্তার বা অ্যামপ্লিটিউড আর এটা আমরা শিখছি হচ্ছে কোথায় বলো পর্যায়বৃত্ত গতিতেও শিখছি এটা বিস্তার আর এইখানে শুধু আইসা দেখবো যে এর পরিবর্তে আছে কত I নট অথবা E নট এটা প্রবাহের শীর্ষমান এটা তড়িৎ প্রবাহের শীর্ষমান এটা তড়িৎ চালক শক্তির শীর্ষমান জাস্ট একটা ডিফারেন্স আর কিচ্ছু না তাহলে এখন দেখো যে E = E নট sin kx - omega t একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ প্রাবল্যের রাশি তরঙ্গটি কোন দিকে দাবমান বলো তো এই চিত্র শিখাইছি এগুলা পর্যায়বৃত্ত গতিতে শিখাইছি এটা 24-25 এ আসছে কোন দিকে দাবমান বলো তাহলে E নট sin kx এখানে যা ইচ্ছা থাকুক দেখো তো এটা সাইন আছে না তাহলে সাইনের গ্রাফটা কোন দিকে দাবমান সাইনের গ্রাফ সাইন লেখোটা না এটা সাইন আছে তাহলে এইটার লেখচিত্রটা কেমন হবে এই পর্যায়বৃত্ত গতিতে খুব ভালো করে এগুলা পড়াইছি সাইন গ্রাফ কেমন কোন দিকে দাবমান x অক্ষ বরাবর কোন x অক্ষ ধনাত্মক x অক্ষ সাইনের আগে প্লাস আছে তাহলে এই গ্রাফটা ধনাত্মক x অক্ষ বরাবর দাবমান তাহলে आंसर সি হবে -x কেন দিচ্ছ এখানে এটা কি -x অক্ষ সাইনের গ্রাফ এতদিন পর্যায়বৃত্ত গতিতে এটাই শিখে আসছো সাইনের গ্রাফ এখান থেকে শুরু হয় 0 থেকে এই +x অক্ষ বরাবর যায় তাই এখানে সি দিচ্ছ কেন এই যে ইসরাত জাহান মিমি তাহলে পর্যায়বৃত্ত গতিতে পড়াইলাম আর cos এর গ্রাফ যে পড়াইলাম এখান থেকে cos শুরু হয় π/2 থেকে তাহলে cos আর sin এর দশা পার্থক্য কত π/2 এইটাও তো চট্টগ্রামে আসলো না যে নিচের কোণটা হচ্ছে π/2 দশা পার্থক্য থেকে শুরু হচ্ছে দেখবা একটা ছিল b থেকে এখানে আর দুইটা এখান থেকে শুরু হইছে দুইটা এখান থেকে দেখবা চট্টগ্রামে এইবারে এরকম একটা প্রশ্ন আসছে পর্যায়বৃত্ত গতিতে পড়ায় দিছি ঠিক আছে ওকে তাইলে আমাদের এই গ্রাফটা কি রকম গ্রাফ এটা হচ্ছে আমাদের সাইনের গ্রাফ হচ্ছে এই যে +x অক্ষ বরাবর ওকে দেখো পারবা এটা ইজি আছে একটা দিক পরিবর্তী প্রবাহকে এত সমীকরণে প্রকাশ করলে ফ্রিকোয়েন্সি কত এই যে দেখো তাহলে এখানে প্রবাহের শীর্ষমান কত I নট এর ভ্যালু কত 50 অ্যাম্পিয়ার শীর্ষমান I নট কি ভাই প্রবাহের শীর্ষমান
তাহলে ফ্রিকোয়েন্সি চাইছে, দেখো এখানে এই যে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ বা ওমেগার ভ্যালু কত, দেখো ওমেগার ভ্যালু হচ্ছে এই যে টি এর সহগই হচ্ছে ওমেগার ভ্যালু 300 পাই, 300 পাই। তাহলে ফ্রিকোয়েন্সির ভ্যালু কত হবে 300 পাই ডিভাইডেড বাই 2 পাই, 300 পাই ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল টু 150 হার্টজ, 150 হার্টজ। টি এর সহগ বাই 2 পাই, গত ক্লাসে পড়ায় দিছি যে ফ্রিকোয়েন্সি হচ্ছে টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই, টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই, টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই। একই ওই তরঙ্গতে যা পড়াইছি এখানেও তাই। আর যদি পর্যায়কাল বলে তাহলে 1/f, উল্টা পর্যায়কাল বললে 1 হচ্ছে কি বলতো f। তাহলে 150 হার্টজ। এখান থেকে প্রশ্ন চলে আসে, এটা কুমিল্লাতেও আসছে, এবার জগন্নাথেও আসছে, একটু পরে আসতেছি, ঠিক আছে। এটা কুমিল্লাতেও এবার 24-25 আসছে, জগন্নাথেও আসতেছে। এগুলা বেসিক প্রশ্ন, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো নেক্সট, দেখো এটা জগন্নাথ 24-25 এবং কুমিল্লা 24-25, কুমিল্লা 24-25 এই রিসেন্ট ইয়ারের প্রশ্ন যে তড়িৎ এসি তড়িৎ প্রবাহ। এখানে ভাই আয়ের সমীকরণ থাকুক, আর যদি তোমাকে বলে x = 60 sin 60t, একই 60 পাইটি। ধরো এটা x এর সমীকরণ দিছে, একটা কি বলছে স্পন্দনরত কণার বিস্তার দিছে, বা এটা সরণের সমীকরণ দিছে, তাও সিমিলার ওয়েতে ফ্রিকোয়েন্সি বাইর করবা, টি এর সহগকে 2 পাই দিয়ে ভাগ করবা, একই জিনিস। এটা কার সমীকরণ তোমার দেখার বিষয় না। যদি আয়ের সমীকরণ থাকে শুধু এই ভ্যালুটা হবে আই নট বা শীর্ষ মানের ভ্যালু, আর যদি এক্স এর সমীকরণ থাকে তাহলে এটা হবে বিস্তারের ভ্যালু, অ্যামপ্লিটিউডের ভ্যালু, ঠিক আছে। তরঙ্গ পর্যায়বৃত্ত গতিতে এটা পড়ছি, আর এখানে আইসা পড়তেছি শুধু আই। তাহলে 60 হচ্ছে আই নটের ভ্যালু, আর এইটা হচ্ছে ওমেগার ভ্যালু, তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে 60 পাই। সুতরাং ফ্রিকোয়েন্সি হবে টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই, টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল টু 30 হার্টজ, ইকুয়াল টু 30 হার্টজ, 30 হার্টজ। তাহলে এটা যদি ফ্রিকোয়েন্সি হয় টি কি হবে 1/30, 1/30 সেকেন্ড, 1/30 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা 30 হার্টজ। আর যদি পর্যায়কাল বাইর করতে বলে তাহলে জাস্ট উল্টায় দিবা, এই ওমেগা ফ্রিকোয়েন্সি পর্যায়কাল, এইটা থেকে একটা প্রশ্ন যে কোনো বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে পাবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পর্যায়বৃত্ত গতি বলো, তরঙ্গ বলো, বা এখানে বলো, সব জায়গায় সিমিলার জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে তোমাকে এখানে যদি টি বের করতে বলে তাহলে 1/150, 1/150 সেকেন্ড, ঠিক আছে। 1/150 কি বলো তো সেকেন্ড, ওকে। নেক্সট দেখো এটা এত হইলে কম্পাঙ্ক কত, তাহলে দেখো কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি হচ্ছে টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই, টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই। তাহলে দেখো 2 দিয়ে যদি 628 কে কাটো তাহলে 314, আর পায়ের ভ্যালু হচ্ছে 3.14 ইকুয়াল টু 100 হার্টজ, ইকুয়াল টু 100 হার্টজ। ভাই বুঝলাম না, এই যে ফ্রিকোয়েন্সি হচ্ছে, তাহলে আমাদের এখান থেকে পর্যায়কাল কত হবে 1/100 সেকেন্ড, মানে কত 0.01 সেকেন্ড। পর্যায়কাল হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ঠিক উল্টা। তাহলে আই ইকুয়াল টু আই নট সাইন 628t, এটা কার ভ্যালু, এটা প্রবাহের শীর্ষমানের ভ্যালু, আই নটের ভ্যালু, ঠিক আছে। তাহলে সাইন 628t, 628 কে 2 দিয়ে ভাগ করলে 314, 314 কে হচ্ছে পাই দিয়ে যদি কাটো তাহলে 3.14 দিয়ে যদি কাটো তাহলে 100 হার্টজ, 100 হার্টজ। ঢাকা ভার্সিটির প্রশ্ন, দেখো এটা রাজশাহী 19-20 আসছে। তাহলে এইখান থেকে আমাদের এটা আই নটের ভ্যালু, এটা নিয়ে আমাদের টেনশন নাই। এটা হচ্ছে আমাদের পর্যায়কাল চাইছে, দেখো পর্যায়কাল। তাহলে আগে আমরা ওমেগাটা বাইর করি, ওমেগা হচ্ছে 40 পাই, ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 40 পাই বাই 2 পাই ইকুয়াল টু 20। সুতরাং টি এর ভ্যালু হচ্ছে 1/20, 1/20, হ্যাঁ 1/20। তাহলে কত আসতেছে 0.05, 1/20, 0.05। উপরেরটারে 5 দিয়ে গুণ করবা, নিচেও 5 দিয়ে গুণ করবা। দেখো আমি যদি ক্যালকুলেশন করি, ধরো প্যারা লাগতেছে, তাহলে কি করব 5 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। 5 ডিভাইডেড বাই 100, উপরেরটারে 5 দিয়ে গুণ করছি, নিচেও 5 দিয়ে গুণ করছি, তাহলে 5 20 100, উপরে 5, তাহলে 0.05। এখন দেখো ক্যালকুলেশন ইজি হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো ক্যালকুলেশন ইজি হয়ে গেছে। তাহলে এইটা 20 হার্টজ অথবা 0.05 সেকেন্ড। পর্যায়কাল কত 0.05 সেকেন্ড, পারবা। এখন দেখো এগুলা লেস ইম্পর্টেন্ট, এটা আমি একদম মার্ক করে দিচ্ছি লেস ইম্পর্টেন্ট। তাহলে এইখান থেকে যেটা পড়াইলাম এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে যেগুলা পড়াইলাম, হ্যাঁ এটা মোটামুটি ইম্পর্টেন্ট, মোটামুটি যে কোনো ভার্সিটিতে পেয়ে যাবা। যদিও এটা শর্ট সিলেবাসে আছে, পর্যায়বৃত্ত গতিতে এই টপিকসটা অলরেডি পড়ে ফেলছো।
অলরেডি পড়ে ফেলছো। এখন দেখো দশা পার্থক্য বলবে। দশা পার্থক্য মনে আছে? এটাও পর্যাবৃত্ত গতিতে আছে। ভাই কেমনে আছে? এই যে তোমাদেরকে শিখাইছি, দেখো x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস ডেল্টা। এই যে দেখো তোমাদেরকে পর্যাবৃত্ত গতিতে বলা হয়েছে x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এই যে প্লাসের পরে যেটুকু থাকে এইটাই দশা, এইটাই দশা, এইটাই দশা। তাহলে এই সমীকরণে দেখো i ইকুয়াল i নট sin ওমেগা টি, আর এইটারে যদি ভাঙায় লেখো, দেখো এটারে লিখতে পারো i ইকুয়াল টু i নট sin ওমেগা টি প্লাস ওমেগা টি বাই 6। ঠিক আছে? দেখো তো এই সমীকরণটাকে যদি ভাঙায় লেখো, এটা পাওয়া যায় না, ওমেগা টি প্লাস ওমেগা টি বাই 6। তাহলে দেখো এই সমীকরণে হচ্ছে i ইকুয়াল টু i নট sin ওমেগা টি, i ইকুয়াল টু i নট sin ওমেগা টি, এইটুক শেষ। তাহলে প্লাস যেটুকু আছে এইটুকুই দশা পার্থক্য। এটার সাথে এটার দশা পার্থক্য কত? দেখো সমীকরণ দ্বারা নির্দেশিত প্রবাহ দ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত? দশা পার্থক্য কত? তাহলে সুতরাং দশা পার্থক্য, দেখো সুতরাং দশা পার্থক্য ওই যে লাস্টে প্লাসের পরে যেটুকু আছে এইটুকুই দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্য ইকুয়াল টু ওমেগা ইনটু টি বাই 6। ভাই এটা কোনো দশা পার্থক্য হইলো? দশা পার্থক্য তো পাই দিয়ে আসবে। দেখো আসতেছে, এই যে ওমেগার ভ্যালু আবার আমরা জানি 2 পাই বাই টি, 2 পাই বাই টি। তাহলে বসায় দাও 2 পাই বাই টি, 2 পাই বাই টি ইনটু হচ্ছে টি বাই 6। তাহলে কত আসতেছে দেখো পাই বাই 3। এই যে এটাই দশা পার্থক্য, এটাই দশা পার্থক্য। হ্যাঁ, তাহলে একটা সমীকরণের সাথে আরেকটা সমীকরণের দশা পার্থক্য বাইর করতে বললে এই যে ওমেগা টি বাই 6 এইটুকুই এটার সাথে এটার দশা পার্থক্য, প্লাসের পরে যতটুকু আছে। ঠিক আছে? কারণ এই যে দেখো আগের টুকু i নট sin ওমেগা টি, i নট sin ওমেগা টি, এইটুক তো সিমিলার। তাহলে প্লাসের পরে যেটা থাকে ডেল্টা, এটাই দশা, এটাই দশা পার্থক্য দুইটার মধ্যে। তাহলে দশা পার্থক্য কত? ওমেগা টি বাই 6। ওমেগার ভ্যালু তো আমরা জানি 2 পাই বাই টি। এই যে ওমেগা ইকুয়াল 2 পাই বাই টি, টি টি কাটো, তাহলে কত আসতেছে? পাই বাই 3। তাহলে পরেরটা অ্যানসার দিয়ে দাও দ্রুত দ্রুত। তাহলে দশা পার্থক্য কত হবে বলো? এইটার দশা পার্থক্য কত? তাহলে দেখছো ফুল সিলেবাস আসলে হচ্ছে দেখবা যে ইজি আছে, অলরেডি শর্ট যারা ভালো করে পড়ছো ফুলের অনেক তথ্য দেখবা যে কমন লাগতেছে। ঠিক আছে? কমন লাগতেছে, শুধু চুম্বক ক্রিয়াটা একটু আলাদা, চুম্বক ক্রিয়াটা পড়তে হবে। চুম্বক ক্রিয়া থেকে প্রশ্ন প্রচুর আসছে, আমি দেখলাম যে চুম্বক ক্রিয়া চ্যাপ্টার থেকে সব মেজরিটি ভার্সিটিতে প্রশ্ন আসছে, একটা একটা হইলেও। কৃষিতে দিছে, রাজশাহীতে দিছে, তারপরে হচ্ছে সাস্টে দিছে, মানে চুম্বক ক্রিয়া চ্যাপ্টার থেকে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যত ভার্সিটি আছে সবগুলোতে প্রশ্ন দিছে। চুম্বক ক্রিয়া এর পরের চ্যাপ্টার, পরের লেকচার, চুম্বক ক্রিয়া পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা আজকে ক্লাস করছো তারা চুম্বক ক্রিয়ার ক্লাসটা অন্তত মিস দিও না। যে কোনো ভার্সিটি, রাবিতে দিছে, এগ্রিতে দিছে, গুচ্ছতেও মনে হয় দিছে, তারপরে হচ্ছে সাস্টে দিছে, আরো কোন কোন ভার্সিটি দিছে আমি হচ্ছে ক্লাস করার সময় বলে দিব। হ্যাঁ, তাহলে ওমেগা দিয়ে শুধু গুণ করে দাও, ওমেগা ইনটু টি বাই 3, টি বাই 3। তাহলে ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি, আর এখানে হচ্ছে কত? ইনটু টি বাই 3, টি বাই 3। তাহলে টি টি কাটো, 2 পাই বাই 3, 2 পাই বাই 3, 2 পাই বাই 3। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কত বলো তো? 2 পাই বাই 3। নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট দেখো, এইটাও আমরা তরঙ্গতে তোমাদেরকে পড়ায় ফেলছি। তরঙ্গতে এটাও দেখো একটার সাথে আরেকটা কি পরিমাণ কানেক্টেড। দেখো তরঙ্গতে আমি বলছি যে এটা চুম্বক আবেশে তোমাদের লাগবে, চুম্বক আবেশে তোমাদের এটা হচ্ছে লাগবে, চুম্বক আবেশে এটা তোমাদের লাগবে, এটা আমি বলে দিছিলাম। ওকে, দেখো এখন ফ্যাক্ট হচ্ছে এই যে আমরা ওইখানে পড়ছি যে একটা সুস্পন্দ বিন্দু, একটা নিস্পন্দ বিন্দু, একটা সুস্পন্দ বিন্দু, একটা নিস্পন্দ বিন্দু। ঠিক আছে? এইখানে তো সুস্পন্দ নিস্পন্দ না, এখানে প্রবাহ চলতেছে। তাহলে প্রবাহ শীর্ষমান, দেখো এইখানে প্রবাহের মান হচ্ছে 0, তাহলে এইটা হচ্ছে প্রবাহের শীর্ষমান, আর এই দিকে প্রবাহের শীর্ষমান তবে মাইনাস আই নট, মাইনাস আই নট। নিচের দিকে আসলে মাইনাস আই নট, উপরের টুকু হচ্ছে প্লাস আই নট, এটা হচ্ছে শীর্ষমান। তাহলে দেখো প্রবাহ এটা হচ্ছে 0.0, তাহলে প্রবাহ 0 থেকে শীর্ষে পৌঁছানোর সময় কত হবে বলো? ওইখানে পড়ে আসছো λ/4। দেখো একটা নিস্পন্দ একটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এই যে এইখান থেকে এইটুকু, এই যে এইখান থেকে এইটুকুর দূরত্ব λ/4 পড়ে আসছে। এখন তো ল্যামডা না, এখন তো সময় বাইর করতে হবে। তাহলে এখন হবে কি বলতো? t/4, এখন হবে t/4, ক্যাপিটাল T ডিভাইডেড বাই 4। তাহলে প্রবাহ 0 থেকে শীর্ষে পৌঁছানোর একই জিনিস, একই জিনিস। তাহলে এখান থেকে এইটুকু λ/2 শিখছো, মানে λ/4, এখান থেকে এইটুকু λ/4, এইখান থেকে এই যে এইখান থেকে এইটুকু কত আসবে বলো তো? λ/2 শিখছো না? তাহলে এখানে আসবে t/2, t/2।
তাহলে প্রবাহ শূন্য থেকে শীর্ষে যাওয়া পৌঁছানোর সময় কত, এইটুকুই। এই প্রশ্নটা এখান থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, T/4। তাহলে প্রবাহ শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর সময় হচ্ছে T/4। এই যে এইখান থেকে আবার এইটুকু হচ্ছে T/4। তাহলে ডিরেক্টলি যদি তুমি বলো যে এইখান থেকে এইটুকু কত, তাহলে T/2। ঠিক আছে? তাহলে দেখো তোমাকে এখন যদি আমি একটা প্রশ্ন দেই যে এই যে এইখান থেকে এইটুকুর দূরত্ব, এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, তাহলে এইখান থেকে তুমি শুরু করে একদম এইটুকু দূরত্ব কত হবে বলো, কত হবে? দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে T/4, আবার এইখান থেকে এইটুকু হচ্ছে T/2। তাহলে তুমি যদি এই পয়েন্ট থেকে শূন্য থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব নাও, তোমাকে চিত্র দিয়ে মার্ক করে দেয়, তাহলে তুমি কি বলবা এখান থেকে এইটুকুর দূরত্ব কত? তাহলে দেখো T/4 প্লাস T/2 ইকুয়াল টু তাহলে কত আসতেছে দেখো 3T/4, 3T/4 তাই আসতেছে না? দেখো 3T/4। এত প্যাচ দিবে না, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস এর বাইরে এগুলা থেকে আসলে প্রশ্ন দিবে না। শুধু একটা তথ্য শিখে রাখো, প্রবাহ শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর সময় কত? T/4। ভাই T/4 কে আপনি 1/4f কিভাবে লিখলেন? ওই যে পর্যায়কাল হচ্ছে 1/f, তাহলে টি এর পরিবর্তে 1/f বসায় দাও। তাহলে প্রবাহ শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর সময় হচ্ছে T/4। তাহলে এই যে পর্যায়কাল ইকুয়াল টু 1/f, ফ্রিকোয়েন্সি কত? 1/f। তাহলে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা নিব, আর যদি পর্যায়কাল দেওয়া থাকে এই ফর্মুলা নিব। তাহলে প্রবাহ শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর সময় হচ্ছে T/4 অথবা 1/4f। এখন দেখো পরপর দুইটা শীর্ষমানের সমষ্টি কত ভাই? একটা শীর্ষমান I0, একটা শীর্ষমান -I0, একটা -I0, একটা I0। তাহলে পরপর দুইটা শীর্ষমান, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এদের সমষ্টি কত হবে? দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে শূন্য হয়ে যাবে। তাহলে পরপর দুইটা শীর্ষমানের সমষ্টি যদি শূন্য হয়, পরপর দুইটা শীর্ষমানের গড় মানও কি হবে? শূন্য হবে। পরপর দুইটা শীর্ষমানের সমষ্টিও শূন্য, পরপর দুইটা শীর্ষমানের গড় মানও তাহলে কি হবে? 2 দিয়ে ভাগ করা, শূন্যকে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 0ই হবে। তাহলে দেখো কার্যকর প্রবাহ, এইটা ইম্পর্টেন্ট, এখান থেকে এইটা ইম্পর্টেন্ট। কার্যকর প্রবাহ, কার্যকর প্রবাহ মানে IRMS, √2 দিয়ে ভাগ করে দিবা, শীর্ষমানকে √2 দিয়ে ভাগ করা, কার্যকর প্রবাহ। তাহলে তোমাকে যদি বলে ভাই কার্যকর ভোল্টেজ কত, কার্যকর ভোল্টেজ কত, কার্যকর ভোল্টেজ, কার্যকর ভোল্টেজ কত, তাহলে ERMS ইকুয়াল E0/√2 ইকুয়াল কত আসতেছে? √2 দিয়ে কাউকে ভাগ করা, এককে ভাগ করা, 0.707 E0 ইকুয়াল টু 70.7% E0। ঠিক আছে? একই আই আর ই এর ভ্যালুটা একই। তাহলে দেখো যদি তোমাকে এখান থেকে প্রশ্ন দেয় যে কার্যকর প্রবাহ আরএমএস প্রবাহ কত, তাহলে শীর্ষমানকে √2 দিয়ে ভাগ করবা, মানে শীর্ষমানের 0.707 গুণ 1/√2 ভ্যালু শিখাই ফেলছি, এটা অলরেডি শেখানো হয়ে গেছে। তাহলে 70.7%। এখন তোমাকে যদি উল্টাটা বলে যে I0 RMS এর কত গুণ, তাহলে √2 গুণ। দেখো এখান থেকে আর গুণ করে দাও, I0 হচ্ছে RMS এর √2 গুণ, √2 ইন্টু IRMS। √2 মানে কি 1.41 IRMS, 41 IRMS অথবা 141%, অথবা 141%। ঠিক আছে? এত ডিপ থেকে দরকার নাই, এত পেস লাগবে। তুমি জাস্ট সিম্পলি মনে রাখো যে আরএমএস ভ্যালুটা শীর্ষমানের কত গুণ, 1/√2 গুণ বা হচ্ছে 0.707 গুণ। তাহলে আরএমএস ভ্যালু যদি শীর্ষমানের 1/√2 গুণ হয়, তাহলে শীর্ষমানটা হবে আরএমএস মানের কত? √2 গুণ। জাস্ট এই একটা সম্পর্ক মনে রাখো, IRMS I0/√2, IRMS I0/√2। তাহলে I0 এর ভ্যালু কত? সুতরাং I0 এর ভ্যালু হচ্ছে আমাদের জাস্ট √2 ইন্টু IRMS, √2 ইন্টু IRMS। তাহলে আরেকটা আছে আই এভারেজ, বাট এভারেজটা তোমাদের আসবে না, এই জন্য এভারেজটা পড়াইলাম না। I0 ইজ গ্রেটার দেন IRMS ইজ গ্রেটার দেন এভারেজ। তাহলে সব থেকে বড় মান হচ্ছে প্রবাহের শীর্ষমান, শীর্ষমানের পরে আরএমএস মান, আরএমএস মানের পরে হচ্ছে এভারেজ মান, এভারেজ মান থেকে প্রশ্ন আসবে না, ওইটা পড়াইলাম না। দেখো ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক, এগুলাও দরকার নাই। 100 ভোল্ট এটা আমরা মোটামুটি কমন জানি যে ডিসি অপেক্ষা কি এসি বিপজ্জনক। 100 ভোল্ট, 220 ভোল্ট, আরেকটা হচ্ছে 440 ভোল্ট। 100 ভোল্ট না, এটা 110 হবে। মানে কত ভোল্টের কারেন্ট কত ভোল্টের শক দিতে পারে, এই ধরনের প্রশ্ন আমাদের একদম কমন একটা প্রশ্ন, যে 110 ভোল্টের কারেন্ট সর্বোচ্চ কত ভোল্টের শক দিতে পারে। তারপর হচ্ছে 220 ভোল্টের কারেন্ট সর্বোচ্চ কত ভোল্টের শক দিতে পারে। 440 ভোল্টের কারেন্ট কত ভোল্টের শক দিতে পারে। এই ধরনের প্রশ্ন থাকলেই জাস্ট √2 দিয়ে গুণ করে দিবা,
সর্বোচ্চ কত ভোল্টের শক দিতে পারে। তাহলে এই যে দেখো শীর্ষ মানের মানটা হবে √2 দিয়ে গুণ, আরএমএস মানকে √2 দিয়ে গুণ করলে শীর্ষ মান পাওয়া যায়। তাহলে সর্বোচ্চ কত ভোল্টের শক দিতে পারে, তাহলে ভোল্টের শীর্ষ মান এই যে ভোল্টেজ, তাহলে দেখো ই নট শীর্ষ মান বাইর করব, √2 দিয়ে কি করব আরএমএস মানকে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে এখন তোমাকে দিছে সব থেকে প্রশ্ন দিবে কোনটা, যদি পরীক্ষায় আসে এই যে এটা আসবে, এটা মার্ক করে দিলাম। 220 ভোল্ট এর কারেন্ট সর্বোচ্চ কত ভোল্টের শক দিতে পারে, 220 ইন্টু √2 মানে 311 ভোল্ট, মুখস্থ রাখবা। 220 ভোল্টের কারেন্ট সর্বোচ্চ কত ভোল্টের শক দিতে পারে। জাহাঙ্গীরনগর অনেক জায়গায় আসছে, শুধু জাহাঙ্গীরনগর না, এটা অনেক জায়গায় আসছে। 220 ভোল্টের কারেন্ট সর্বোচ্চ 311 ভোল্টের কি করতে পারে, শক দিতে পারে। √2 দিয়ে কি করে দিবা, গুণ করে দিবা, √2 দিয়ে গুণ। এই যে 440 ভোল্টের কারেন্ট কত ভোল্টের শক দিতে পারে, √2 দিয়ে গুণ। 110 ভোল্টের কারেন্ট কত ভোল্টের শক দিতে পারে, √2 দিয়ে গুণ। ঠিক আছে, √2 দিয়ে গুণ। দেখো এই ভ্যালুটার এটা ডাবল, তাহলে এটারে 2 দিয়ে গুণ করা হয়েছে, আবার এইটার ডাবল এটা, তাহলে 311 কে 662 না 622 হবে এখানে। 311 ডাবল কত, 622। 311 ডাবল হচ্ছে 622, 622 হবে। 156 ডাবল কত, 311 বা 12। ঠিক আছে, 311 কেটে, কারণ 220 এর ডাবল মান হচ্ছে 440, তাহলে এটাও ডাবল হবে, এটাও ডাবল কত, 311 ডাবল 622। বাট আসবে এত ভোল্টের কারেন্ট কত ভোল্টের শক দিতে পারে, √2 দিয়ে গুণ করে দিব। নেক্সট দেখো এত সমীকরণের কার্যকর ভোল্টেজ কত। ভাই কার্যকর ভোল্টেজ মানে কি চাইছে, যে আরএমএস ভোল্টেজ চাইছে, ইআরএমএস চাইছে। কার্যকর ভোল্টেজ মানে আরএমএস ভোল্টেজ, তাহলে ওই যে কার্যকর 220 ভোল্টের কারেন্ট সর্বোচ্চ কত ভোল্টের শক দিতে পারে, কার্যকর ভোল্টেজকে আমরা কি করলাম, √2 দিয়ে গুণ করলাম। এখন দেখো আমাকে বলছে এই যে এইটা ই নটের ভ্যালু, এখন আমার ই নটটা দরকার, এটা ই নটের ভ্যালু, তাহলে কার্যকর ভোল্টেজ চাইছে। দেখো কার্যকর ভোল্টেজ আরএমএস ভ্যালু ইকুয়াল টু ই নট বাই √2। আমি কি করব, আরএমএস ভ্যালুটা হচ্ছে ই নট শীর্ষ মানের কত, 0.707 গুণ, শীর্ষ মানের 0.707 গুণ, তাহলে 0.707 ইকুয়াল টু কত, 7.07 এত ভোল্ট। ভাই বুঝলাম না, এটা আপনি কই পাইলেন এই ফর্মুলাটা? এই যে দেখো মাত্রই তোমাদেরকে পড়াইলাম যে আমাদের হচ্ছে কি বলতো, কার্যকর প্রবাহ আইআরএমএস ইকুয়াল টু কত, শীর্ষ মানের 0.707 গুণ আরএমএস ভোল্টেজ শীর্ষ মানের 0.707 গুণ। জাস্ট একটা সিম্পল ফর্মুলা মনে রাখো, একটা সিম্পল ফর্মুলা। তাহলে এইটার কার্যকর ভোল্টেজ কত, মানে আরএমএস ভোল্টেজ কত, এই যে শীর্ষ মানকে 0.707 দিয়ে কি করে দিবা, গুণ করে দিবা। দেখো ডাবিতে আসছে এটা 18-19-এ, দাবিতে 18-19-এ আসছে, বলছে এইটা সমীকরণ দ্বারা নির্দেশিত হইলে তড়িৎ প্রবাহের গড় বর্গীয় বর্গমূলের মান আরএমএস মান কত। ঠিক আছে, তাহলে এই যে দেখো আইআরএমএস ইকুয়াল টু আই নট ইন্টু কত, 0.707। ওই যে 1/√2 ভ্যালুটাই আসলে হচ্ছে 0.707, তাহলে আই নটের ভ্যালু কত আছে, 100 ইন্টু 0.707, তাহলে কত, 70.7 অ্যাম্পিয়ার, 70.7 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ বললে অ্যাম্পিয়ার, আর এটা তড়িৎচালক ভোল্টেজ শক্তি বললে, কার্যকর ভোল্টেজ বললে ভোল্ট। ঠিক আছে, পারবা? একটা দিক পরিবর্তী প্রবাহ মাত্রার কম্পাঙ্ক দেওয়া আছে, শীর্ষ মানে প্রবাহ শীর্ষ মানে পৌঁছানোর সময় কত, প্রবাহ শীর্ষ মানে পৌঁছানোর সময় কত বলো। তড়িৎ প্রবাহ শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর সময়, এই যে যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে 1/, একটাই ফর্মুলা T/4, প্রবাহ শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর সময় T/4 বা 1/4f। এখন দেখো ফ্রিকোয়েন্সির ভ্যালু দেওয়া আছে 1/4 ইন্টু 50, 4×50 কত হয়, 200। ঠিক আছে, তাহলে 1/200। এখন আমি কি করব ভাই, 200 দিয়ে কাউকে ভাগ করব না, 200 দিয়ে ভাগ না করে নিচেরটাকে 5 দিয়ে গুণ করলেই তো 1000 হয়ে যাচ্ছে। তাহলে আমি উপরে 5 দিয়ে গুণ করলাম 5, নিচে গুণ করলাম 1000। ভাই ক্যালকুলেশন ট্রিক্স এগুলাই। দেখো 1/200, তাহলে উপরে 5 দিয়ে গুণ, নিচেও 5 দিয়ে গুণ, 5/1000। তাহলে আমি এটাকে লিখলাম 5 × 10⁻³ এত সেকেন্ড, অথবা 5 মিলিসেকেন্ড, 5 মিলিসেকেন্ড। ঠিক আছে, ক্যালকুলেশন হচ্ছে উপরে 5 দিয়ে গুণ করলাম, নিচেও 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5/1000, তাহলে 5 × 10⁻³ অথবা হচ্ছে কত, 5 মিলিসেকেন্ড, 5 মিলিসেকেন্ড। তাহলে ক্যালকুলেশন এইভাবে শিখতে হবে, ক্যালকুলেশন এইভাবে শিখতে হবে। লাস্ট টপিকস আর 3টা স্লাইড আছে, এই যে দেখো 1টা 2টা 3টা, শেষ, তাহলে ক্লাস শেষ।
লাস্ট স্লাইড আসলে ট্রান্সফরমারে এগুলো আমরা 9 10 মোটামুটি পড়ছি, P/S NP/NS √RP/RS IS/IP। হ্যাঁ, এইখানে আমাদের প্রশ্ন আর সাধারণত আসে না এখন পর্যন্ত, শর্টের বাইরে থেকে দেয় নাই, আসলে শর্টের বাইরে এগুলা এখনো দেয় নাই, বাট হুটহাট চলে আসলে পরে রাখলে তো ভালো, পরে রাখলে ভালো। যতটুকু পড়ায় ফেলছে এইটুকু থেকে আসার সম্ভাবনা আছে, এগুলো তাও একটু দেখে রাখো। স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমার, আর একটা হচ্ছে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন তাহলে নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করে। দেখো আরোহী ট্রান্সফরমার বললে এর সেকেন্ডারিটা বড়, প্রাইমারিটা ছোট, তাহলে ইপি আর এনএস সমানুপাতিক। ই আর এন হচ্ছে পাক সংখ্যা, তাহলে এইটা যদি বড় হয় সেকেন্ডারি, তাহলে এন এর ক্ষেত্রেও সেকেন্ডারিটা বড়, প্রাইমারিটা ছোট। এটা কার ক্ষেত্রে? আরোহীর ক্ষেত্রে। আর ই এর সাথে দেখো আই ব্যস্তানুপাতিক, তাহলে এটার আই হবে প্রাইমারিটা বড়, সেকেন্ডারিটা ছোট। ঠিক আছে, তাহলে আরোহী ট্রান্সফরমার মানে নিম্ন বিভবকে উচ্চ বিভব বানায়। তাহলে নিম্ন বিভবকে উচ্চ বিভব বানায় মানে কি? প্রাইমারির বিভবটা নিম্ন, সেকেন্ডারিটা উচ্চ, প্রাইমারিটা নিম্ন, সেকেন্ডারিটা উচ্চ। ঠিক আছে, আর হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রে উল্টা হবে। তাইলে প্রবাহের ক্ষেত্রে, এই ভোল্টেজের ক্ষেত্রে যা হবে প্রবাহের ক্ষেত্রে ঠিক তার উল্টা, কারণ এখানে আমাদের ফর্মুলাটাই হচ্ছে এরকম, EP/ES ইকুয়াল NP/NS ইকুয়াল IS/IP। IS/IP। আবার আরেকটা লিখতে পারো √RP/RS, √RP/RS। তাহলে দেখো সবগুলার ক্ষেত্রে একটু খেয়াল করো, EP/ES NP/NS RP/RS, কিন্তু আয়ের ক্ষেত্রে এসে দেখো IS/IP হয়ে যাচ্ছে, উল্টা ব্যস্তানুপাতিক। তাহলে আরোহী বা স্টেপ আপ নিম্ন বিভবকে উচ্চ বিভব বানাইতেছে, উচ্চ প্রবাহকে নিম্ন প্রবাহ বানাইতেছে। তাহলে প্রবাহ কমায়া দিতেছে, বিভব বাড়ায়া দিতেছে। তাহলে প্রাইমারিটা ছোট, সেকেন্ডারি বড়, এটার সেকেন্ডারিটা ছোট, প্রাইমারিটা বড়। এই যে দেখো প্রাইমারিটা বড়। তাহলে অবরোহী কি হবে? বিপরীত। অবরোহী হচ্ছে আরোহীর বিপরীত। আবার আরোহী তোমাদের টিকটকার আরোহী মনে করো না, অবরোহী হচ্ছে কি বলতো? বিপরীত। বিপরীত, স্টেপ ডাউন। তাহলে উচ্চ বিভবকে নিম্নটা বানায়, তাহলে উচ্চ বিভব প্রাইমারির বিভবটা বেশি ছিল, সেকেন্ডারিটা নিম্ন বানায় দিচ্ছে। দেখো নেক্সট একটা ট্রান্সফরমার 200 ভোল্ট হতে 2000 ভোল্ট পাওয়া গেল। এটা কি ধরনের ট্রান্সফরমার সবাই একটু বলো। একটা ট্রান্সফরমার, একটা আরোহী ট্রান্সফরমার বলেই দিছে, একটা আরোহী ট্রান্সফরমারে 2000 ভোল্ট থেকে 200 থেকে 2000 পাওয়া গেল। এখন এখানে তো বলে দেয় নাই ভাই মুখ্য কুণ্ডলী কোনটা, গৌণ কুণ্ডলী কোনটা। তোমার এখানে স্মার্ট পিপল হইতে হবে। তাহলে একটা আরোহী ট্রান্সফরমারের প্রাইমারিটা ছোট, সেকেন্ডারিটা বড়। তাহলে সেকেন্ডারিটা নিম্নকে উচ্চ করে। এটা কার ক্ষেত্রে? আরোহীর ক্ষেত্রে। তাহলে আরোহী ট্রান্সফরমারে সেকেন্ডারিটা বড় হয়, তাহলে এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি। আমি বুঝে গেছি, আমার এখানে মুখ্য গৌণ বলে দেয় নাই, যে মুখ্য প্রাইমারি, সেকেন্ডারি হচ্ছে গৌণ, বলে দেয় নাই। তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, দেখো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 300। রোধ এত হইলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এবং রোধ কত, দুইটাই বাইর করতেছি। দেখো মুখ্য কুণ্ডলীর রোধ আছে 0.5। এখন দেখো আমরা এখান থেকে দুইটা ডাটা বাইর করব, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বাইর করব। তাহলে গৌণ কুণ্ডলী মানে NS/NP ইকুয়াল টু ES/EP ইকুয়াল টু ES/EP। তাহলে দেখো NS এর ভ্যালুটা বাইর করব, ES এর ভ্যালু কত আছে? 2000, EP এর ভ্যালু আছে কত? 200, ইনটু NP আছে কত? 300। তাহলে দেখো গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত আসতেছে? 3000। হ্যাঁ, এটা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কার কার হইছে দেখো, NS/NP ইকুয়াল টু ES/EP। এটা কিন্তু 9 10 এ ছিল, আমাদের সময় ছিল, তোমাদের ছিল কিনা আমি জানি না, বাট আমাদের 9 10 এ এটা ছিল। ঠিক আছে, SSC তে এটা ছিল NS/NP ES/EP। তাহলে দেখো NS এর ভ্যালু বাইর করছি, ES 2000, এটা 200, তাহলে কাটলে 10 দিয়ে 300 কে গুণ করলে 3000। ওকে। এখন দেখো তাহলে রোধ বের করতে বলছে, রোধ কার? এই যে গৌণ কুণ্ডলীর রোধ চাইছে, এখানে প্রশ্নে বলছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এবং রোধ কত। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এবং রোধ কত। তাহলে গৌণ কুণ্ডলীর রোধ যদি চাই, তাহলে RS চাইছে, RS/RP ইকুয়াল টু কত? এখন তুমি যে NS পেয়ে গেছো, অথবা ES ডিভাইডেড বাই EP হোল স্কয়ার। ঠিক আছে, ES/EP কি হবে? হোল স্কয়ার। ভাই কেমনে? এই যে দেখো EP/ES √RP/RS। তাহলে RP/RS লিখতে গেলে EP/ES কে হোল স্কয়ার করে দিতে হবে, রুট আছে। তাহলে দেখো আমরা √ওভার দিয়ে দিলাম, বা RS এর ভ্যালু আসতেছে আমাদের, ES এর ভ্যালু কত? এখানে 10 স্কয়ার ইনটু 0.5।
5, তাহলে দেখো কত আসতেছে 50 ওহম, 50 আসতেছে। তোমাদের কত তাই আসছে? 50 আসছে, দেখো তো 9 10 এ পড়ছি 50 আসছে, 5 না 5 না 5 না 5 না, স্কয়ার করতে হবে ভাই, স্কয়ার করতে হবে। RS/RP ইকুয়াল রুট ওভার RS/RP ইকুয়াল ES/EP, তাহলে রুট তুলে দিছি আমি এই পাশে, রুট তুলে দিলে ওই পাশে স্কয়ার করতে হবে। এখন ES কে EP দিয়ে ভাগ করলে আমরা মাত্রই দেখলাম 10 হয়, তো 10 এর বর্গ 100, 100 দিয়ে 0.5 কে গুণ করলে 50, হ্যাঁ। তাহলে RS এর ভ্যালু হচ্ছে কত বলো তো 50। ওই যে ES এর ভ্যালু কত আছে 2000, ইপির ভ্যালু কত 200, তাহলে 10 এর বর্গ কত 100, 100 ইনটু 0.5, 100 ইনটু 0.5, তাহলে आंसर কত 50। নেক্সট লাস্ট, এটা পারলেই শেষ ক্লাস, এটা পারলেই ক্লাস শেষ। 1 ঘন্টা 5 মিনিট হয়েছে, বলছিলাম 1 ঘন্টা হবে, বাট আসলে 4-5 মিনিটে এদিক সেদিক হয়ে যায়, কিছু করার নাই, হ্যাঁ কিছু করার নাই, স্বামী বিদেশ। তাহলে দেখো একটা ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, এখানে লেখা আছে, এখানে আবার বলে দিছে, এই যে এখানে আবার বলে দিছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ প্রবাহ আছে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 20 হইলে প্রবাহ কত। এই যে গৌণ কুণ্ডলীর প্রবাহ এখানে চাইছে, তার মানে মুখ্য কুণ্ডলী দেওয়া আছে, দেখো মুখ্য কুণ্ডলী মানে প্রাইমারি, তাহলে প্রাইমারির ভোল্টেজ আছে 10, প্রাইমারির প্রবাহ আছে হচ্ছে আমাদের কত, প্রাইমারির প্রবাহ আছে 4, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ES এর ভ্যালু আছে আমাদের কত 20, তাহলে গৌণ কুণ্ডলীর প্রবাহ চাইছে। করো, আজান দিচ্ছে, শেষ করে দিচ্ছি, হ্যাঁ শেষ করে দিচ্ছি। এই যে ফুল সিলেবাসের ক্লাসগুলা করে ফেললা, তোমার স্ট্রং জোন হয়ে গেল না, তুমি এই অধ্যায়টা জানা গেলা। মাস্ট বি চুম্বক অধ্যায়টা পড়বা, মাস্ট, এটা 100% ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। চুম্বক কৃষিতে বললাম না অনেক ভার্সিটিতে আসছে, যেদিন পড়াবো ওই দিন বুঝতে পারবো, বাট চ্যাপ্টার কিন্তু ছোট, চ্যাপ্টার ছোট। ডেন্টালে আসছে প্যারাচুম্বক পদার্থ, ডায়াচুম্বক পদার্থ, ফেরোচুম্বক পদার্থ, চুম্বক অধ্যায়টা পড়ে ফেলো। বলো বলো কত হবে তাইলে আইএস, উল্টা হবে, হ্যাঁ যখন IS/IP লিখবা তখন EP/ES লিখতে হবে। এই যে দেখো IS/IP EP/ES উল্টা, আট দিচ্ছ কেন, আট কেন? আট কেমনে দিলাম বুঝলা না? সবাই আট দিতেছে, কাহিনী কি? ভুল করছি কোথায়? দাঁড়াও তো, আট কেমনে হইল ভাই? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 10 2, ইপি দেওয়া আছে, আইপি দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ তড়িৎ প্রবাহ কত হবে? তাইলে গৌণ কুণ্ডলী আছে সেকেন্ডারি 20, তাহলে আইএস বাইর করবো। আইএস বাইর করতে গেলে আমাকে হচ্ছে EP/S 10/20 2 হয় ভাই। তোমরা 8 দিছো, তারা ভুল দিছো, হ্যাঁ ফেসবুকে সবাই 2 দিছে, হ্যাঁ ওয়েবসাইটে বেশ কিছু 8 দিছে, ওয়েবসাইটে অনেকে 8 দিছে, তো 8 যারা দিছো তোমাদেরটা ভুল হয়েছে, হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ। এই পর্যন্তই ছিল ফুল সিলেবাস থেকে। তাহলে এই যে দেখো ক্লাসটা করতে দেখতে কিন্তু বেশি প্যারা লাগবে না, এটা ইজি একটা চ্যাপ্টার না, আর অনেক কঠিন কিছু পড়ার দরকার নাই। ফুল সিলেবাস থেকে অনেক কঠিন কনসেপ্ট বাদ দিয়ে দাও, যদি আসেও ওইটা স্কিপ করবা। ধরো অনেক কঠিন কনসেপ্ট, এগুলা দরকার নাই, 1-2টা প্রশ্নের জন্য কখনো চান্স মিস যায় না, ঠিক আছে? সুতরাং এগুলা বাদ দিয়ে দিবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ফুল সিলেবাসের ক্লাসের ডিউরেশন এরকমই হবে, শুধু জ্যামিতিক আলোক বিজ্ঞানটা একটু 1.5 ঘন্টার মতো হইতে পারে, জ্যামিতিক আলোটা একটু বড় চ্যাপ্টার, বাট আমি তারপরেও কম্প্যাক্ট করে পড়াবো, যেটা না পড়লেই নয়। জ্যামিতিক আলো থেকে 2টা তথ্য আসলে বেশি লাগে, একটা প্রিজম, একটা গভীরতা, ইয়ার গভীরতা, যে পুকুরের তলদেশে একটা, এটা এবার ইয়াতে আসছে, রাজশাহীতে আসছে, আর প্রিজম থেকে আসছে, কৃষিতে আসছে, অনেক জায়গায় প্রিজম থেকে চলে আসছে। প্রিজমটা আসলে মুখস্থ, ওই যে √2 μ0 মিউ, আর একটা হচ্ছে কত 1.41, যেটা প্রিজমের প্রতিসরাঙ্ক, হ্যাঁ আর একটা হচ্ছে আমাদের এই প্রতিসরাঙ্ক রিলেটেড। এই 2-3টা টপিক পড়লেই হয়ে যাবে আর কি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা।